ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা এফেক্টস অফ ডিভ্যালুয়েশনের যে দুটো এফেক্ট, একটা ইলাস্টিসিটি অ্যাপ্রোচ আর একটা অ্যাবজর্পশন অ্যাপ্রোচ, আমরা ইলাস্টিসিটি অ্যাপ্রোচটা আজকে অ্যানালিসিস করব। Elasticity approach analyzes what happens to the current account of the country when the country devaluates its currency। অর্থাৎ কোনো কান্ট্রি যখন তার কারেন্সিটাকে ডিভ্যালুয়েট করে তখন তার কি এফেক্ট পড়ে সেইটা সম্পর্কে ডিসকাস করে। তার মানে আমরা বলতে পারি ইলাস্টিসিটি অ্যাপ্রোচ রিলেটেড টু দ্য এফেক্টস অফ ডিভ্যালুয়েশন অ্যান্ড ইট অ্যানালাইজেস দ্য effects on current account when a country devaluates। তার মানে কারেন্ট অ্যাকাউন্টকে যদি আমরা সিএ বলি তাহলে কারেন্ট অ্যাকাউন্টের উপর কি এফেক্ট পড়ে এইটা ইলাস্টিসিটি অ্যাপ্রোচটা ডিসকাস করে। এই ইলাস্টিসিটি অ্যাপ্রোচ প্রথম ডেভেলপ করেন মার্শাল অ্যান্ড লার্নার। Then this theory developed or extended by Robinson and Matchlup, MACHLUP। ওকে, এই থিওরিটা বোঝানোর আগে কতগুলো অ্যাজাম্পশনস, ইলাস্টিসিটি অ্যাপ্রোচটা বুঝতে গেলে কতগুলো অ্যাজাম্পশনস আগে আমি ক্লিয়ারলি বলে নিই। কী কী? ফার্স্ট হচ্ছে দ্য সাপ্লাই ইলাস্টিসিটিস ফর দ্য ডোমেস্টিক এক্সপোর্ট গুডস। ডোমেস্টিক এক্সপোর্ট গুডসের সাপ্লাই ইলাস্টিসিটি আর ফরেন ইম্পোর্ট গুডসের সাপ্লাই ইলাস্টিসিটি আর পারফেক্টলি ইলাস্টিক। তাহলে ফার্স্ট অ্যাজাম্পশনস অফ দিস অ্যাপ্রোচ ইজ elasticities for the domestic export goods and foreign import goods are perfectly elastic. First. Second assumptions will be the changes in demand have no effects on prices। যদি ডিম্যান্ডের চেঞ্জ হয় তার দরুন কিন্তু প্রাইসের উপর তার কোনো এফেক্ট পড়বে না, আমরা এটা ধরে নেব, অ্যাজুম করে নেব। থার্ড, আমরা অ্যাজুম করব যে ডোমেস্টিক অ্যান্ড ফরেন প্রাইসেস আর ফিক্সড, অর্থাৎ প্রাইস লেভেল রিমেন্স আনচেঞ্জ অর কনস্ট্যান্ট ইন বোথ ডোমেস্টিক কান্ট্রি অ্যান্ড ফরেন কান্ট্রি। ওকে, ফোর্থ, আমরা অ্যাজিউম করে নেব যে দেয়ার ইজ ব্যালেন্স অফ ট্রেড, অর্থাৎ ডেফিসিটও নেই, সারপ্লাসও নেই, বিওপি ট্রেডে ব্যালেন্স অফ ট্রেড রয়েছে, বিওটি রয়েছে। আর লাস্ট অ্যাজাম্পশন আমরা করব যে কান্ট্রিজ কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স ইকুয়ালস টু ইটস ট্রেড ব্যালেন্স, অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স আর ট্রেড ব্যালেন্সটা ইকুয়াল। এই অ্যাজাম্পশনগুলোর উপর বেস করে আমরা ইলাস্টিসিটি অ্যাপ্রোচটা ম্যাথমেটিক্যালি প্রথমে ডিরাইভ করার চেষ্টা করি। আমরা জানি যে আমরা এইভাবে লিখতে পারি যে কারেন্ট অ্যাকাউন্টকে যদি আমি সিএ বলি, সিএ ইকুয়ালস টু এক্সপোর্ট মাইনাস এম ইন্টু আর। এম আর লিখলে পারে, আর এমটা লেখাটাই বেটার, এম আর লিখলে পারে কনফিউজ হয়ে যায়, মার্জিনাল রেভিনিউ ভেবে ফেলতে পারো। এখানে সিএটা বোঝাচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, ওকে, এক্স বোঝাচ্ছে এক্সপোর্ট অ্যাজ ইউজুয়াল নোটেশনস, এম বোঝাচ্ছে ইম্পোর্টস, আর বোঝাচ্ছে এক্সচেঞ্জ রেট, ওকে। তাহলে আমরা কারেন্ট অ্যাকাউন্ট ইকুয়ালস টু দ্য এক্স মাইনাস আর এম, এই ইকুয়েশনটা সেট করা যায়, বা এটাকে বলা যেতে পারে যে কখন আমরা এটা লিখতে পারি, সেটিং প্রাইসেস বোথ ফরেন অ্যান্ড ডোমেস্টিক কান্ট্রিজ ইউনিটি। যদি আমরা ডোমেস্টিক ফরেন কান্ট্রির কারেন্সিকে ইউনিটি ধরে নিই তাহলে আমরা কিন্তু এই ইকুয়েশনটা লিখতে পারি। ওকে, তাহলে এখন এটাকে যদি ডেরিভেটিভ করি, ডিফারেন্সিয়েটিং দিস উইথ হেল্প অফ ফরেন এক্সচেঞ্জ, অর্থাৎ আর এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা কি লিখতে পারি? দেখো, ডি সিএ বাই ডি আর ইকুয়ালস টু ডি এক্স বাই ডি আর মাইনাস, এখানে দুটো ভেরিয়েবল আর এম আছে,
আমি ফার্স্ট আর কে যদি ফিক্সড থেকে আর কে ডি এম বাই ডি আর প্লাস হতো, কিন্তু এই সামনে মাইনাস আছে বলে অ্যাকচুয়ালি ব্র্যাকেট দিলে প্লাসটা, আচ্ছা ব্র্যাকেট দিয়েই দেখায়, পরে মাইনাস প্লাস এম ইন্টু dr by dr. So we can write dCA by dr equals to dx by dr minus r into dm by dr minus plus a minus m into 1, that is m. So this is the equation which we get after differentiation with respect to exchange rate R. Okay, now here we see that price elasticity of demand for export, এইটা লেখার আগে আমি আলাদা করে price elasticity of demand for export, এটাকে আমরা EX বলি, এটাকে আমরা কি বলতে পারি, পার্সেন্টেজ চেঞ্জ ইন এক্সপোর্ট ডিউ টু চেঞ্জ ইন percentage change in exchange rate. So dx by x by dr by r. So this is the price elasticity of demand for exports. Similarly, price elasticity of demand for imports, যেটাকে আমি এম দিয়ে ডিনোট করছি, সেটাকে কি বলতে পারি, পার্সেন্টেজ চেঞ্জ ইন ইম্পোর্টস বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন এক্সচেঞ্জ রেট। ওকে, দিস ইজ দ্য প্রাইস ইলাস্টিসিটি অফ ইম্পোর্ট। ওকে, তাহলে এখন আমরা এই দুটো ভ্যালুকে এখানে আমি এই যে ইকুয়েশনে আছে পুট করব, জাস্ট একটু ম্যাথমেটিক্যাল ট্রিক করলেই আমরা এইখান থেকে আমি বলতে পারি ডিসিএ বাই ডিআর, এইখানে দেখো ডিএক্স বাই ডিআর আছে, তাহলে ডিএক্স বাই ডিআর মানে এক্স বাই আর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আবার এখানে এম বাই আর দিয়ে। এই ট্রিকটাকে একেবারে ম্যাথমেটিক্যাল ট্রিক দিয়ে ফাইনালি কিভাবে কি পাওয়া যাবে সেটা আমরা একবারে দেখিয়ে দিচ্ছি, যে এখানে এমটা কমন নিলে ইলাস্টিসিটি ফর এক্সপোর্টস প্লাস ইলাস্টিসিটি ফর ইম্পোর্টস মাইনাস 1 হবে। এইখান থেকে আমরা এই ইকুয়েশনটাতে কিভাবে এলাম, এই ম্যাথমেটিক্যালটা করতে অনেকটা টাইম লাগবে, ফলে ভিডিওটা খুব বড় হয়ে যাবে বলে আমি এখানটা স্টেপ জাম্প করলাম। এটা জাস্ট অ্যালজেব্রিক সিম্পলিফিকেশান, সরলীকরণ করে এই জায়গা থেকে এই জায়গাটা আসা যাবে, তোমরা চেষ্টা করলে নিজেরাই এটা করতে পারবে। তাহলে আমরা এখানে কি পেলাম, এখানে দেখছি যে ডিসিএ ইকুয়ালস টু ফাইনাল যেটা পেলাম, এইটাকে আমরা বলছি যে মার্শাল লার্নার কন্ডিশন। দিস ইজ called Marshall Lerner condition for devaluation. এই ক্ষেত্রে এই যে ডিসিএ বাই ডিআর ইকুয়ালস টু এম ইন্টু, এইটাকে আমরা বলছি মার্শাল লার্নার কন্ডিশন ফর ডিভ্যালুয়েশন। এখন এই যে ডিভ্যালুয়েশন, এই ডিভ্যালুয়েশন উইল ইমপ্রুভ দ্য কারেন্ট অ্যাকাউন্ট অফ দ্য ইকোনমি only when this will be greater than 0, positive. So devaluation will improve the current account of the economy only when DCA by DR greater than 0. তাহলে এটা গ্রেটার দেন 0 হতে গেলে তার মানে কি, এটা গ্রেটার দেন 0 হতে হবে। তাহলে এম, দ্যাট ইজ এম মানে হচ্ছে ইম্পোর্ট অবভিয়াসলি, তাহলে এই অংশটাকে পজিটিভ হতে গেলে এই ভেতরেরটাকে পজিটিভ হতে হবে, দুটোর গুণফল, তার মানে এটা 0 হবে না বা নেগেটিভ। তাহলে এটা পজিটিভ হতে গেলে এই দুটোর সাম অর্থাৎ এক্স প্লাস ইএম অর্থাৎ এক্সপোর্ট ইলাস্টিসিটি ইম্পোর্ট ইলাস্টিসিটির সামটা মাস্ট বি গ্রেটার দেন 1 হবে। এই যে মার্শাল লার্নার কন্ডিশনটাকে তাহলে আরও শর্টে আরও প্রিসাইজলি কি বলতে পারবো, যে আমরা কি বললাম, ডিসিএ বাই ডিআর এইটা পজিটিভ হবে ফর, এটা কেন পজিটিভ হবে,
ডিভ্যালুয়েশন যদি কারেন্ট অ্যাকাউন্ট যদি পজিটিভ হতে হয়, ইমপ্রুভ করতে হয়, তাহলে আমার এইটা পজিটিভ হবে। আর এটা পজিটিভ হবে কখন? যখন এইটার সাম একের থেকে বেশি হবে, অর্থাৎ ইলাস্টিসিটি ফর এক্সপোর্ট আর ইম্পোর্ট ইলাস্টিসিটি মাস্ট বি পজিটিভ। তাহলে আমরা এই কন্ডিশনটাকেও শর্টে বলতে পারি মার্শাল লার্নার কন্ডিশন ফর সাকসেসফুল ডিভ্যালুয়েশন। অর্থাৎ কান্ট্রি ডিভ্যালুয়েশন করলে বলা যেতে পারে যে ফরেন ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড ফর এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্টস elasticities, some of the export elasticities and import elasticities must be greater than 1. এখন এই যে export elasticity আর import elasticity must be greater than 1 for successful devaluation according to Marshall Lerner condition আমরা পেলাম। এখন কিন্তু আমরা জানি যে ডিভ্যালুয়েশন করলে ডিভ্যালুয়েশনের দুটো এফেক্ট হয়, মানে এফেক্টস অফ ডিভ্যালুয়েশন ক্যান বি এফেক্টস অফ ডিভ্যালুয়েশন দুটো হয়। একটা হচ্ছে প্রাইস এফেক্ট, যখনই ডিভ্যালুয়েশন ঘটানো হয় তখন একটা হয় প্রাইস এফেক্ট, আর একটা হয় ভলিউম এফেক্ট। একটা হচ্ছে প্রাইস এফেক্ট আর একটা হচ্ছে ভলিউম এফেক্ট। ওকে, আচ্ছা, ফার্স্ট আসে আমি প্রাইস এফেক্ট। প্রাইস এফেক্ট কি হয়? প্রাইস এফেক্টটা নিচে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। প্রাইস এফেক্টটা করলে কি হচ্ছে, এক্স দ্যাট ইজ এক্সপোর্ট বিকামস চিপার, এক্সপোর্টটাকে চিপার করে দিচ্ছে ডিউ টু ডিভ্যালুয়েশন, এক্স বিকামস চিপার, অ্যান্ড এম দ্যাট ইজ ইম্পোর্ট বিকামস কস্টিয়ার। ওকে, তাহলে পরে এক্ষেত্রে কী হবে, এই দুটো ঘটনা ওই কান্ট্রিটার ব্যালেন্স অফ ট্রেড বিওপি সিচুয়েশনটাকে ওয়ার্সেনিং দ্য বিওটি সিচুয়েশন। তাহলে যদি প্রাইস এফেক্টের দরুন কি হচ্ছে, বিওটি সিচুয়েশন ওয়ার্স অবস্থায় যাচ্ছে। সেকেন্ড যেটা ভলিউম এফেক্ট বললাম, ভলিউম এফেক্টটা কি? ভলিউম এফেক্ট হচ্ছে যে ডিউ টু ডিভ্যালুয়েশন ভলিউম অফ এক্সপোর্ট, এইভাবে লিখি, সরি, ভলিউম অফ এক্সপোর্ট রাইজেস আর ভলিউম অফ ইম্পোর্ট ফলস। তাহলে এক্সপোর্টের ভলিউম বাড়ছে, ইম্পোর্ট ভলিউম কমছে, তাহলে এটা কি ঘটাবে? এটা ব্যালেন্স অফ পেমেন্টসকে ইমপ্রুভ করবে, ইমপ্রুভিং বিওপি সিচুয়েশন অফ দ্য কান্ট্রি। তাহলে এখন এই যে ডিভ্যালুয়েশন করা হচ্ছে এবং ডিভ্যালুয়েশনের ফলে দুটো এফেক্ট আমরা দেখতে পাচ্ছি, একটা প্রাইস এফেক্ট, একটা ভলিউম এফেক্ট। এই দুটো এফেক্টের মধ্যে কোনটা শক্তিশালী তার উপর ডিপেন্ড করছে যে ডিভ্যালুয়েশনটা সাকসেসফুল হবে কি না। যদি দেখা যায় যে ভলিউম এফেক্টটা প্রাইস এফেক্টের থেকে শক্তিশালী, অর্থাৎ বিওপি ইমপ্রুভ করছে তোমার বিওপি ওয়ার্সেনিংকে ওভারকাম করে, তাহলে পরে আমরা বলবো ডিভ্যালুয়েশন উইল বি সাকসেসফুল। বোঝা গেছে যে দুটোর মধ্যে কোনটা শক্তিশালী, কোন এফেক্টটা শক্তিশালী তার উপর ডিপেন্ড করছে যে ইকোনমিতে ডিভ্যালুয়েশনটা সাকসেসফুল হবে কি না। আর একটা কথা বললে আমাদের আলোচনাটা শেষ হবে, সেটা হলো এইখানে এম্পেরিক্যাল এভিডেন্স থেকে, বিভিন্ন সমীক্ষা থেকে দেখা গেছে যে ইকোনমিস্টদের মধ্যে দুটো গ্রুপ আছে। একদল যাদেরকে আমরা বলি ইলাস্টিসিটি অপটিমিস্ট, যারা মনে করে যে সাম অফ দ্য এক্সপোর্ট ইলাস্টিসিটিস অ্যান্ড সাম অফ দ্য ইম্পোর্ট ইলাস্টিসিটিস আর টেন্ডেড টু এক্সিডস ইউনিটি। যারা এটা মনে করে তাদেরকে বলা হয় অপটিমিস্ট, অর্থাৎ এর ক্ষেত্রে ডিভ্যালুয়েশন সাকসেসফুল হবে। আর একদল ইকোনমিস্ট আছে যাদেরকে বলা হয় পেসিমিস্ট, যাদেরকে আমরা বলি ইলাস্টিসিটি পেসিমিস্টস। এরা মনে করে সাম অফ দ্য এক্সপোর্ট ইলাস্টিসিটি অ্যান্ড সাম অফ দ্য ইম্পোর্ট ইলাস্টিসিটিস টেন্ডস টু লেস দ্যান 1। তার ফলে কি এদের মতে ডিভ্যালুয়েশন করলে বিওপি ওয়ার্সেন হবে, অর্থাৎ ডিভ্যালুয়েশন করলে সেটা সাকসেসফুল হবে না কান্ট্রির জন্য, বিওপি ডেফিসিট বা ব্যালেন্স যাই থাকুক না সেই জায়গা থেকে উন্নতি হবে না।
এই হচ্ছে দুটো মত বা দুটো ধারণা রয়েছে। এমনি ইন জেনারেল আমরা বিভিন্ন এভিডেন্স থেকে মানে এম্পেরিক্যাল এভিডেন্স থেকে দেখি বলতে পারি যে ডিভ্যালুয়েশন may work better for industrialized country, যে সমস্ত ইন্ডাস্ট্রিয়ালিস্ট কান্ট্রিগুলো বা যেগুলো ডেভেলপড কান্ট্রি তাদের ক্ষেত্রে সাম অফ দ্য ইলাস্টিসিটিস মোরলেস গ্রেটার দ্যান 1 হয়, ফলে তাদের ক্ষেত্রে ডিভ্যালুয়েশনটা সাকসেসফুল হয় রেদার দ্যান ডেভেলপিং কান্ট্রিজ। কারণ ডেভেলপিং কান্ট্রিজগুলোর ক্ষেত্রে নর্মালি এইটা দেখা যায়, আর ডেভেলপড কান্ট্রিগুলোর ক্ষেত্রে সাধারণত এটা দেখা যায়, ফলে তাদের ক্ষেত্রে ডিভ্যালুয়েশনটা অনেকটাই সাকসেসফুল হয়। ঠিক আছে, এই গেল আমাদের ইলাস্টিসিটি অ্যাপ্রোচ।